আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাহ, বিয়ের পর পাঞ্জাবি পরা শুরু করে দিয়েছিস। আজ বিয়ে না বলে ঘন ঘন পাঞ্জাবি পরতে পারি না। মোড়া পেতে উঠোনে বসে আছে সবাই। একটু আগেই সবাই তুলিদের বাড়িতে এসেছে। বিয়ের আগেই প্ল্যান ছিল অনুষ্ঠানের পরদিন সবাই কুমিল্লা আসবে। আদ্র নিকট মানুষ মানেই ওর বন্ধু মহল। ওদের ছাড়া শুধু আদ্র নয়, তুলি নিজেও শূন্য শূন্য অনুভব করে, তাই সবাইকে রাজি করিয়ে নিয়ে এসেছে। আসতে না আসতে ওরা তুলির বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছে। মিশবেই না কেন, ওরা তো শুধু বন্ধু না, আদ্রর কলিজার টুকরো। আদ্র অন্তর কথাকে ব্যঙ্গ করে নিচু স্বরে বলল, বিয়ের পর ঘন ঘন পাঞ্জাবি পরলে বউয়ের আদর পাওয়া যায় ঘন ঘন, বুঝলি অন্তু? সিঙ্গেল থাকিস না, সময় থাকতে মিঙ্গেল হয়ে যা। ভয় লাগে। ভয় নিয়ে বসে থাক, অন্য কেউ নিয়ে যাক তোর গজ দন্তিনী। আমার কি, আমি তো বিয়ে করে ফেলেছি। ছেলে নামের কলঙ্ক, ভীতু একটা। ভাবলেশহীন ভাবে আদ্র চলে গেল। অন্তু পায়েলের দিকে একবার তাকিয়ে দেখলো পায়েল চোখ ছোট ছোট করে তার পানে চেয়ে আছে। গায়ের শার্টটা একটু ফাঁক করে বুকে থুতু দিল ঝটপট, বিড়বিড় করলো, বাহিনী একটা। রিমি সাগরের পিছু পিছু রুমে এলো। দুজনকে একসাথে একই রুমে থাকতে দেওয়া হয়েছে। প্ল্যানটা তুলির। পায়েলের কাছ থেকে জেনেছিল দুজন স্বামী স্ত্রী। কোনো একটা বিষয় নিয়ে বিশাল দেয়াল তুলে দিয়েছে দুজন নিজেদের মধ্যে। রিমিকে নিজের সাথে এক রুমে দেখে মেজাজ খিচে আসতে লাগলো সাগরের। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু এটা খুবই বেমানান। বেড়াতে এসে বন্ধুর শ্বশুর বাড়িতে কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চায় না সে। কিন্তু যতবারই রিমিকে নিজের অতি কাছে অনুভব করে, সে বিবর্ণ মুহূর্তটা মনে পড়ে যায়। তুলিকে মনে মনে শুকরিয়া জানালো রিমি। বাহিরে ঠিকভাবে কথা বলতে পারে না সাগরের সাথে, সুযোগটুকুও দেয় না ছেলেটা। কতগুলো মাস ধরে চেষ্টা করেও ছেলেটার মন গলাতে অক্ষম। আজ বদ্ধ রুমে নিজেদের মধ্যকার দেয়াল ভাঙতে চায় রিমি ভালোবাসা দিয়ে। দরজা আটকে সাগরের হাতটা স্পর্শ করে কিছু বলবে তার পূর্বে রিমির গালে থাপ্পড় বসিয়ে দিল। থরথর করে কাঁপতে লাগলো চোয়াল। হাত মুঠো করে রিমির দিকে তাকিয়ে বলল, তুই কোন সাহসে স্পর্শ করেছিস আমায়? রক্ত জবার মতো টকটকে লাল হয়ে আছে রিমির গালটা। চক্ষুদয় জলে টয়টুম্বুর। হৃদস্পন্দন যেন থমকে গেছে ক্ষণিকের জন্য। সাগর গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে তীব্র রাগের ছাপ। রিমি অশ্রুসিক্ত কণ্ঠে তেজ ঢেলে বলে উঠল, বউয়ের অধিকারে ছুঁয়েছি আমি তোকে, তার জন্য আমার সাহসের প্রয়োজন নেই। নিমিষেই তাচ্ছিলের হাসি ফুটল সাগরের ঠোঁটে। রিমির দিকে অনেকখানি এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে বলল, মনে আছে সেই রাতের কথা, যেই রাতে আমি ছুঁয়েছিলাম তোকে স্বামীর অধিকারে? বিয়ের রাতে তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমাকে চরিত্রহীন উপাধি দিয়েছিলি। অবাক করা ব্যাপার, নিজের বউয়ের গালে ভালোবেসে হাত রাখার কারণে চরিত্রহীনের খাতায় নাম লিখিয়েছিলাম আমি। বিয়ের মাধ্যমে নাকি পবিত্র বন্ধনে আবদ্ধ দুটো ছেলে মেয়ে, স্বামীর পুরো হক থাকে বউকে ছোঁয়ার। কিন্তু আমাকে দেখ, গভীরভাবে না ছুঁয়েও বউয়ের কাছে আমি চরিত্রহীন। এতগুলো বছর ধরে তোকে ভালোবাসার অপরাধে আমি চরিত্রহীন রিমি। কথাগুলো বলে ঠোঁট কামড়ে হাসল সাগর। কণ্ঠে বিষাদের রেশ ছিল স্পষ্ট। রক্তিম আখি যুগল ছলছল করছে। পলক ফেললেই কার্নিশ ঘেঁষে জল গড়িয়ে পড়বে। নিজের দুর্বলতা দেখাতে রাজি নয় সাগর। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার প্রতি দুর্বলতার কারণেই তো এতগুলো বছর ধরে প্রতিনিয়ত দহন হচ্ছে হৃৎপিণ্ডে। মুখ ফুরিয়ে নিল তৎক্ষণাৎ। বিনা সময় ব্যতীত ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সেদিকে তাকিয়ে ধপ করে বিছানায় বসে কান্নায় ভেঙে পড়ল রিমি। বদ্ধ রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কান্নার শব্দ দেয়াল ভেদ করে সাগরের কর্ণে এসে বিচ্ছে। চৌচির হয়ে যাচ্ছে অন্তর। হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ে হয়ে যায় রিমি সাগরের। সকাল অবধিও বিয়ে সম্পর্কে অবগত ছিল না রিমি। ইন্টার থেকেই সাগরের সাথে বন্ধুত্বের সম্পর্ক। মেডিকেল লাইফ শেষ হতে না হতেই প্রিয় বন্ধুত্বের সম্পর্ক স্বামী স্ত্রীতে পরিণত হবে তা কল্পনা অতীত ছিল। বিয়ের জন্য নাকচ করলেও আদ্র, পায়েল, নিবিড় সবার কথায় ভেবে দেখল।
আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, তাহলে সাগরের মতো ভালো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে রিজেক্ট করার প্রশ্নই ওঠে না। তবুও মনের মধ্যে কোথাও একটা বাধা দিচ্ছিল, হুট করে বিয়েটা মানতে কষ্ট হচ্ছিল। বিয়ের রাতে সাগর জানায় কলেজ লাইফ থেকেই ভালোবাসত রিমিকে, অপ্রকাশিত রেখে সর্বদা চেষ্টা করেছে রিমিকে বউ হিসেবে পাওয়ার। বাসর রাতে সাগরের ব্যক্ত করা অনুভূতি মেনে নিতে পারেনি রিমি। এতকাল পছন্দ করে না বলে বন্ধুত্বের ভ্রমে রেখে বিয়েটাকে ধোঁকা ঠেকলো রিমির কাছে। বিষাক্ত অনুভূতিতে ছেয়ে গেল মন অন্তর। গালে রাখা সাগরের হাতটা ছিটকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, চরিত্রহীন, আমার অনুমতি ব্যতীত কিভাবে স্পর্শ করলি তুই আমাকে? আমার কাছে আসবি না একদম, খুন করে ফেলবো তোকে। চরিত্রহীন? হ্যাঁ, এই শব্দটাই কেবল সাগরের হৃদয় রক্তাক্ত করে দিয়েছিল সেই মুহূর্তে, লণ্ডভণ্ড করে দিয়েছিল বছরের পর বছর জমিয়ে রাখা ভালোবাসা। রিমির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেই মুহূর্তে। অভিমান সত্যিই কখনো কখনো ভালোবাসাকে হারিয়ে দেয়, নয়তো কেন সাগর অভিমানটাকেই বড় করে দেখলো। রিমি বিয়ের কয়েকদিন পরে বুঝতে পেরেছিল তার রাগটা ছিল অযৌক্তিক, কিন্তু মানুষ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসে। সাগরের মা অনেকবার নিতে চাইলেও যায়নি রিমি। তার তীব্র আশা সাগর সব ভুলে আবারও ভালোবাসা দিয়ে আগলে নিবে তাকে। বধূবেশে শ্বশুর বাড়িতে পা রাখবে স্বামীর ভরসার হাতটা আঁকড়ে ধরে। দরজা খোলার শব্দে রিমি মুখ তুলে তাকালো। মেয়েটার মুখ একদম লাল হয়ে আছে, চোখগুলো ফুলে আছে কান্নার প্রকটে। বুকটা মোচড় দিয়ে উঠল সাগরের। এমনিতে মেয়েটার বেহায়াপনায় মনটা আজ কাল গলে যাচ্ছে। দাবিয়ে রাখা প্রণয় শিখা বারবার জ্বলে উঠছে। পরক্ষণেই বিয়ের প্রথম রাতের দৃশ্য মনে পড়লেই দেয়াল তুলে দেয় কষ্ট, অভিমানগুলো। এক পলক চেয়ে মুখ ফিরিয়ে নিল, নয়তো আজ আবারও চরিত্রহীন তকমা লাগিয়ে বসবে সে এই মেয়েটার কারণে। শার্ট ঠিক করে রিমির পাশ কাটিয়ে যেতে নিলে বলিষ্ঠ হাতটা রিমির নরম হাতের দুর্বল বাঁধনে বাধা পড়ল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতেই রিমি হামলে পড়ল বুকে। সাগর, আমার সহ্য হচ্ছে না আর তোর অভিমান। মরে যেতে ইচ্ছে করছে। একটু একটু করে না মেরে একেবারে মেরে ফেল প্লিজ, নয়তো একটু ভালোবাসা দে। প্রমিস করছি কোনো দিনও ফিরিয়ে দেব না তোকে। কয়েকটা মাসে খুব ভালোবেসে ফেলেছি। জানি তোর বছর খানেকের ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা খুবই নগণ্য, তবু আমায় ফিরিয়ে দিস না, আমায় আপন করে নে, একটু সুযোগ দে। তোর কষ্ট ভরা দৃষ্টি আমার ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে সাগর? কাঁদতে কাঁদতে সাগরের পরনের শার্টটা খামচে ধরেছে রিমি। হাত উঠিয়ে রিমিকে জড়িয়ে ধরতে গিয়েও গুটিয়ে নিল সাগর। নিজের স্ত্রীর ভালোবাসার জন্য এত আতঙ্কতা তার হৃদয় দ্বিখণ্ডিত করতে লাগলো অনবরত। রিমি কাতর নয়নে সাগরের মুখ পানে চাইল। থমকালো সাগর। দৃষ্টিটা তার মনে জমানো এত মাসের রাগ, ক্ষোভ, অভিমান, কষ্ট সব ভুলিয়ে দিল। এতকাল কোথায় ছিল এই দৃষ্টি? রিমিকে উপেক্ষা করে চলছিল বলে কি চোখে বেঁধেনি? আফসোস হলো সাগরের, কর্ণধার হলো রিমির আবেদনময়ী স্বর। প্রত্যেকটা মানুষ মনের মাঝে অফুরন্ত ভালোবাসা লুকিয়ে রাখে। তোমার অফুরন্ত ভালোবাসা থেকে আমায় একটু দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে সাগর? সাগর নির্বাক, নিস্তেজ, ভেতরে তোলপাড় হচ্ছে, তীব্র তোলপাড়। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মিশিয়ে নিল। এই মেয়েকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার আর নেই। ক্ষীণস্বরে বলল, আজ তোকে আপন করে নিলে আমি সত্যি চরিত্রহীন হয়ে যাবো রে রিমি, মেনে নিতে পারবি? সাগরের বাক্যটা শেষ করার তর সইল না রিমির। গলা জড়িয়ে চুমু এঁকে দিল সাগরের বুকে, দ্রুত গতিতে আওড়ালো। পারবো, পারবো, পারবো। সাগর গভীর নয়নে চেয়ে রিমিকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। সম্পূর্ণ ভর রিমির উপর দিয়ে গলায় মুখ গুজে আলতো চুমু খেলো। আবেশে চোখ নির্মলিত হয়ে এলো রিমির। সাগরের হাতটা আঁকড়ে ধরতেই কানের পাতায় চুমু খেয়ে মৃদু হাসলো সাগর। কণ্ঠে দুষ্টমির রেশ ধরে ফিসফিস করে বলে উঠল, তুই তো ভারী নির্লজ্জ মেয়ে রিমি। ক্ষেতের লাইন ধরে হেঁটেই চলেছে সবাই, কিন্তু হাঁটতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছে পায়েল, রিমি। কখনো ক্ষেতের লাইন দিয়ে আটা হয়নি তাদের, তাও শাড়ি পরে। গ্রামে আগেও গিয়েছে, তবে সেটা মেডিকেল ক্যাম্পেইনের জন্য।
জমিতে পানি দেওয়ার ফলে লাল ভিজে কাদা কাদা হয়ে গেছে। সকাল সকাল হাঁটতে বের হওয়ার স্পৃহা জেগেছিল তুলির মনে। নিজের মনোবাসনা পূরণ করতে সাথে নিয়ে এসেছে সবাইকে। নিজেদের গ্রামটা ঘুরে দেখাতে চায় তুলি। পায়েল, রিমি, আমরিন, ইনশিতার কাছে আহ্লাদি স্বরে অনুরোধ করেছে শাড়ি পরার। এই মায়াবিনীর অনুরোধ ফেলে দেওয়ার মতো মন যে কারণ নেই। সামনে কাদা চোখে পড়তেই পা থেকে জুতা খুলে হাতে তুলে নিল তুলি। এই পিচ্ছিল মাটিতে শাড়ি পরে জুতা পরে হাঁটা সম্ভব না। পরে দেখা যাবে চিটপটাং হয়ে পড়ে আছে ধান ক্ষেতের মাঝে। অগ্রিম বিপদের কথা ভেবে এক হাতে শাড়ি ধরে অন্য হাতে জুতো জোড়া নিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, আপু, আমরিন, সবাই জুতো খুলে নাও, শাড়ি আঁকড়ে ধরো, সামনে কাদা অনেক। তুলির কথা কর্ণপাত হতেই সামনে এগিয়ে যাওয়া আদ্র, অন্তু সবাই দাঁড়িয়ে পড়ল। পিছু ফিরতেই আদ্রর চোখ নিবদ্ধ হলো এক হাতে শাড়ি, অন্য হাতে বেসামাল হয়ে হেঁটে আসা তুলিকে। দেখে উপলব্ধি করা সহজ, মেয়েটার দুই হাত ব্যস্ত থাকায় হাঁটতে সুবিধা হচ্ছে না। কেমন হেলে দুলে হেঁটে আসছে। প্যান্ট ফোল্ড করে এগিয়ে এলো আদ্র। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে তুলির হাত থেকে জুতা নিজের হাতে নিয়ে নিল। বিরক্তিকর স্বরে বলে উঠল, বলেছিলাম জুতা বাড়িতে রেখে আসতে, বাট অলওয়েজ মেয়েরা ওভার পাক না। আদ্রের তিক্ত বাক্যে ধ্যান নেই তুলির। তার সকল ধ্যান মগ্ন আদ্রের পায়ের দিকে। প্যান্ট ফোল্ড করার জন্য পায়ের অনেকাংশ দেখা যাচ্ছে। কি ফর্সা পা! ফর্সা পায়ের লোমশগুলো দেখে তুলির মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে গেল। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে। কাদা লেগে আছে পায়ে। তুলির বুকটা ছ্যাদ করে উঠল। কেন লাগলো এত সুন্দর পায়ে কাদা? বিড়বিড় করলো, আমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে পারতাম, যদি অসভ্য লুচু কাদাকে। আমরিনের হাত থেকেও জুতা নিয়ে নিল আদ্র। ইনশিতার হাত থেকে নিতে গেলে রনক এসে বলল, আমি নিতে পারবো না ভাইয়া। কোনরূপ প্রতিক্রিয়া করলো না আদ্র। তুলি ও আমরিনের জুতা নিয়ে সামনে চলে গেল। প্রচন্ড অবাক হলো তুলি। একটা মানুষ কতটা পারফেক্ট হতে পারে তুলির জানা নেই, তবে তুলির দেখা সবচেয়ে পারফেক্ট মানুষ তার ডাক্তার সাহেব। বোনদের প্রতিও ভালোবাসার কোনো ত্রুটি রাখে না। সাগর রিমির কাছ থেকে জুতা নিতে দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো সবাই। এ যেন স্বপ্ন সবার নিকট। অতঃপর রিমির লজ্জারাঙা মুখ প্রমাণ করে দিল ইহা স্বপ্ন নয়, সত্যি। সাগর হাত বাড়িয়ে পায়েলের কাছ থেকে জুতা নিবে, তার আগে সবাইকে পাশ কাটিয়ে হাজির হলো অন্তু। আমতা আমতা করে বলল, আমার তো হাত খালি, আমি নিব। অন্তুর কথা শুনে রিমিকে নিয়ে অভিমুখে এগিয়ে গেল সাগর। পেছন থেকে উচ্চ শব্দ কর্ণে আসতেই দ্রুত বেগে ফিরে তাকালো। যা দেখলো তাতে সবার মাথায় হাত। অন্তু পড়ে আছে ক্ষেতের কাদামাটিতে চিত হয়ে। তার বুকে মুখ থুবড়ে জড়সড়ভাবে পড়ে আছে পায়েল। রাগে দপদপ করছে পায়েলের চক্ষু যুগল। অন্তুকে খুন করার জন্য রক্ত টকবক করছে। ক্রোধের অনলে ভস্ম করতে পারলেই কলিজা ঠান্ডা হবে তার। অন্তু পায়েলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে ড্যাব ড্যাব করে চোখ চেয়ে তাকিয়ে আছে রাগান্বিত চেহারায়। কেন যে আজ পায়েলের ক্রোধ তার মনে ভয় জাগাচ্ছে না, বরং কোমরটা আরেকটু শক্ত করে বুকে মিশিয়ে নিতে ইচ্ছে করছে। কোমরে হাতের হালকা চাপ পড়তে না পড়তেই আগুনে ঘি ঢালার মতো জ্বলে উঠল পায়েল। চিল্লিয়ে ঝাঁঝরা করে দিল অন্তুর কান। অন্তুর বাচ্চা সন্তু, তোর সাহস কি করে হলো আমাকে নিয়ে পড়ার? কতবার বলেছি দেব না তোর কাছে জুতো, তবুও কারাকারি শুরু করলি, আমাকে নিয়ে খেতে পড়লি। জুতার জন্য আমাকে নিয়ে পড়লি তো? দাঁড়া, ওই জুতা দিয়েই আজ তোর পিঠের ছাল তুলবো আমি। তোর গেস দাঁড়টা আমাকে ভীষণ টানছে রে পায়েল। ইস, আমার গজনন্দিনী। অন্তুর কথায় পায়েল চোখ বড় বড় করে তাকালো। সম্পূর্ণ অগ্রাহ্য করলো পায়েলের তীক্ষ্ণ বাণীকে। স্বর নিচু হলেও অতি নিকটে থাকায় হুড়হুড় করে কথাটা কানে ঢুকে গেল পায়েলের। অন্তুর দিকে দৃষ্টি রাখতে পারছে না, একদম ভেতরটা হাহাকার করছে। শার্টের কলার আঁকড়ে ধরলো শক্ত করে। অন্তুর ঘোর কাটলো পায়েলের হাতের চাপে। বুকের ব্যথায় মৃদু আর্তনাদ বেরিয়ে এলো কণ্ঠনালী হতে। বেশ জোরেই অন্তুর বুকে হাতের চাপ দিয়ে উঠে দাঁড়িয়েছে পায়েল। আদ্র দৌড়ে এসে কাদা মাটিতে নেমে অন্তুকে উঠালো। বেচারা যেন এক ঘোরের মাঝে ডুবে গেছে আবারও।
সাগর হাসতে হাসতে বলল, কি রে, অন্ত কাদামাটি কি এতই পছন্দ? একদম লেপ্টে গিয়েছিলি। তোর পেছনে তো ইয়া বড় সিল পড়েছে। সবাই তাকিয়ে দেখলো অন্তুর পেছনটা কাদায় মাখামাখি। মুখ টিপে হেসে উঠল সকলে। তুলে কিছুটা দূরে জমিতে পানি দেওয়ার মেশিন দেখিয়ে বলল, ওই তো পানি আছে, ওখানে ধুয়ে নিন ভাইয়া। ধুলে কি আর চলবে? গোসল দিতে হবে। কি আর করব, আপাতত ভিজা শরীরে ঘুরতে হবে। আজকাল উপকারের বিপরীত শাস্তি। কত কষ্ট করে বুকে আগলে রেখে কাদা থেকে বাঁচালাম, অথচ উল্টো রাগ দেখানো হচ্ছে আমাকে। আগেই জানতাম ভালো মানুষের কোনো দাম নেই। অন্তরে ভালো হয়ে বিরাট ভুল করলি। অন্তুর আফসোসের কথা শুনে পায়ের চোখ পাকিয়ে তাকালো। বাকি সবাই হেসে কুটি কুটি। আদ্র কপাল কুঁচকে বিরক্তিকর স্বরে বলে উঠল, তোরা দুটো একসাথে থেকে আজীবন একটা একটা করে দুজনের চুল ছিললেই তো পারিস। যেখানেই যাস দুজনে লেগে পড়িস। মেডিকেল ক্যাম্প, ট্যুর, অনুষ্ঠান, কলেজ মুখোমুখি হলেই তোরা সাপে নেউলে পরিণত হতে দেরি হয় না। শেষ পর্যন্ত আমার শ্বশুর বাড়ির, নানার বাড়ির পথঘাট, ক্ষেতকেও ছাড় দিলি না।